শুরুতেই একটা প্রশ্ন, লিটন দাসের সমস্যাটা আসলে কোথায়? এটা কি কোনো টেকনিক্যাল ত্রুটি নাকি মানসিক সমস্যা? লিটন দাস যখন ছন্দে থাকেন তার এক একটা শট দেখে আপনি আসলে তার প্রশংসা করতে বাধ্য। ক্লাসি, এলিগেন্স এই টাইপের কমপ্লিমেন্ট আপনার মুখ দিয়ে হয়তো আপনিই বের হয়ে যায়। কিন্তু লিটন যখন ছন্দে থাকেন না, যখন তার ব্যাট কথা বলে না, সেই ডিসমিসালগুলো আসলে চোখের জন্য ঠিক ততটাই যন্ত্রণাদায়ক। এবং লিটন দাসের কেরিয়ারের এই ফেজটা বেশ কিছুদিন ধরেই চলছে। লিটন দাসের সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়, টেকনিক্যাল নাকি মানসিক, এই নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি জুবায়ের তানিম। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে লিটনের শেষ 10টা টি-20 ইনিংস দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেষ 10টা ইনিংসে লিটন খেলেছেন সর্বোচ্চ 41 রানের ইনিংস। সেটা ছিল গত বছর নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 3টা ইনিংস যদি আমরা দেখি, তিনি থার্ড ম্যাচে করেছেন 12, এর সেকেন্ড ম্যাচে করেছেন 23 রান এবং প্রথম ম্যাচে তিনি বোল্ড হয়েছিলেন 1 রানে। এবার একটু কথা বলা যাক লিটনের শেষ 3টা ইনিংসের ডিসমিসালগুলোর টাইপ নিয়ে। থার্ড ম্যাচের কথা যদি আমরা বলি, ব্লেসিং মুজারাবানির বলে তিনি বোল্ড হয়েছেন, কিন্তু বোল্ড হওয়ার আগে লিটন আসলে যেভাবে স্টাবর্ন হয়ে স্কুপ খেলছিলেন, একটার পর একটা টানা 3টা স্কুপ তিনি খেলেছেন এবং একটা ব্যাটে বলে কানেক্ট হয়নি এক্সেপ্ট দ্য লাস্ট ওয়ান। প্রথম বলটা তিনি স্কুপ করতে গিয়েছেন, খুবই স্বাভাবিক, পাওয়ার প্লে চলছিল, ফাইন লেগ ভেতরে ছিল, তিনি ওই দিক দিয়ে রান বের করার চেষ্টা করছিলেন, সেটা ব্যাটে বলে হয়নি। পরের বলটাতেও আবার স্কুপ করতে গিয়েছেন, সেই বলটা অলমোস্ট স্টাম্পে টেনে ফেলেছিলেন প্রায়, কিন্তু থার্ড বলটা যেটা হয়েছে, লিটন দাসকে মুজারাবানি ফলো করেছেন, অফ স্টাম্পের বাইরে বলটা করেছেন এবং সেখান থেকে লিটন যে স্কুপটা করেছেন সেটা দিয়ে কিন্তু তিনি বোল্ড হয়েছেন, স্টাম্পে টেনে তার ইনিংসটা শেষ হয়েছে। ব্যাটাররা বোল্ড হবেন, উইকেট দিবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু লিটন যেভাবে রীতিমতো জোর করে স্কুপ খেলতে চেয়েছিলেন, ঠিক এই কারণেই প্রশ্ন উঠছে লিটনের এই যে আউট হওয়ার ধরনগুলো, এই যে শর্ট সিলেকশন, এই সমস্যাগুলো আসলেই টেকনিক্যাল নাকি এখানে কোনো মানসিক কোনো ব্যারিয়ার কাজ করছে? সেকেন্ড ম্যাচের কথা যদি বলি, ফিফথ স্টাম্পের একটা স্লোয়ার ধরনের বল ছিল, সেটাতে লিটন একটা লুজ একটা স্কোয়ার ড্রাইভ খেলতে চেয়েছেন, সময় পেয়েছেন, স্লোয়ারটা তিনি পিক করতে পারেনি হয়তো সেভাবে, যে কারণে উইকেটটা একদম ব্যাকআউট পয়েন্টে ক্যাম্পবেলের হাতে খুবই একটা ইজি একটা রেগুলেশন ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। প্রথম ম্যাচের ডিসমিসালটা নিয়ে এবার একটু কথা বলি। ব্লেসিং মুজারাবানি বলে তিনি বোল্ড হয়েছিলেন, গুড লেংথে পিচ করা একটা বল, ইন সুইঙ্গিং বল, অফ আর মিডল লাইনে ক্লিপ করছিল বলটা। লিটন সেটা ভি ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন, হাই এলবো ছিল, মানে প্রপার একটা স্ট্রেট ড্রাইভ খেলতে যে টেকনিকটা ফলো করা লাগে লিটন সেটা করেছেন, কিন্তু বলটা সুইং হয়ে তার ব্যাটার প্যাডের মাঝখান দিয়ে গিয়ে স্টাম্প ভেঙে দিয়েছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার বলে রাখা জরুরি, লিটন যে বলে বোল্ড হয়েছেন সেটা যদি সুইং না করে সোজাও যেত, রিপ্লেতে বলের ট্রাজেক্টরি দেখে মনে হচ্ছিল লিটনের ব্যাটটা যে পজিশনে ছিল সেখান থেকে মনে হচ্ছিল না লিটন সেটা প্রপারলি মিডল করতে পারবেন, হয়তো একটা থিক এজ হতো, হয়তো বা একটা ইনসাইড এজও হতে পারতো। লিটন দাস আসলে আপন ছন্দে নিয়ে লিটন রীতিমতো ধুকছেন। বিশ্বকাপের বছর বাংলাদেশের প্রাইম ওপেনার টি-20তে লিটন দাস যদি এরকম ছন্দহীন থাকেন, সেটা আসলে একটা চিন্তার কারণ বাংলাদেশের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য। কেবল যে হোয়াইট বল ক্রিকেটে লিটন আসলে এরকম টাচে নেই সেটাও না। আমরা কত শ্রীলঙ্কা সিরিজের কথা মনে করতে পারি, শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে যেভাবে আউট হয়েছিলেন সেটা একটু মনে করতে পারি আমরা। উইকেটে এসে প্রথম বলে তুলে মারতে গিয়েছিলেন, সেটাকে আসলে কি বলবেন, ব্রেন ফেড নাকি আর কিছু, নাকি প্রেশার রিলিজ করতে চেয়েছিলেন? লিটনের জিম্বাবুয়ের বিপক্ষে 30-20 ডিসমিসাল কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের সেই ডিসমিসাল, এর সাথে আরও একটা ব্যাপার অ্যাড করা জরুরি, সেটা হচ্ছে ডিপিএলে তিনি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর, সেখানেও আসলে খুব বেশি যে কিছু করতে পেরেছেন সেটা না, একটা 56 রানের ইনিংস খেলেছিলেন 106 বলে, ডিপিএল এর মতো একটা টুর্নামেন্টে যেখানে আসলে কোয়ালিটি তেমন কোনো বোলার নেই। তার অপোজিশনে সেদিন ছিলেন হাসান মাহমুদ, শেখ মাহিদির মতো বোলাররা, তাদের এগেনস্টে 106 বলে তিনি 56 রানের ইনিংস খেলেছিলেন, তাও এই ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে। সেটা আসলে একটা প্রশ্ন তুলে দিচ্ছে লিটন দাস আসলে ক্রিকেটটা এনজয় করছেন কিনা, তার আসলে একটা ব্রেক দরকার আছে কিনা। যেহেতু বিশ্বকাপের বছর, এই মানসিক যদি কোনো অবসাদ থেকে থাকে সেটা থেকে আসলে লিটনকে বেরিয়ে আসা উচিত এবং তাকে বের করে আনতে যা যা করা উচিত সেটা আসলে টিম ম্যানেজমেন্ট কিংবা কোচিং স্টাফ তাদের সবাই মিলে কাজ করা উচিত এই জায়গাটাতে। ব্যাটারদের ক্যারিয়ারে আসলে বাজে সময়টা আসেই, আপস অ্যান্ড ডাউনস যায়, রান পান না, অফ ফর্মে থাকেন, সেই সময়টাতে আসলে তারা আউট হওয়ার নানান অদ্ভুত সব উপায়ও আবিষ্কার করে ফেলেন। এমন কিছু ডেলিভারিতে আউট হন যেটাতে আসলে অন্য সময় তিনি হয়তো চোখ বন্ধ করে একটা বাউন্ডারি বের করে ফেলতে পারতেন। এটা ক্রিকেটারদের বা ব্যাটসম্যানদের আসলে লাইফেরই পার্ট, ক্যারিয়ারেরই পার্ট, কিন্তু সেখান থেকে আসলে কীভাবে বের হয়ে আসা উচিত, কীভাবে বের হয়ে আসা যায়, সেটাই সেটাই আসলে ডিফাইন করে দেয় যে ব্যাটসম্যান, সেই ব্যাটার, সেই ক্রিকেটার কত দূর যাবেন, কিংবা ক্যারিয়ার শেষে তাকে আসলে কীভাবে মানুষজন মনে রাখবে। লিটন দাসেরও ক্যারিয়ারে একটা বাজে সময় যাচ্ছে, সেখান থেকে তিনি কিভাবে বের হয়ে আসেন সেটাই এখন দেখার অপেক্ষা আসলে। কিন্তু একটা ব্যাপার লক্ষণীয়, লিটন দাস এই যে লাস্ট কিছুদিন ধরে যে বাংলাদেশের হয়ে খেলছেন, তার ব্যাটিং, বডি ল্যাঙ্গুয়েজ, চালচলন আসলে খুব
বেশি স্বাভাবিক মনে হচ্ছে না। লিটন দাস নরমালি যেরকম সাবলীল ব্যাটিং করেন, রান কম বেশি করেছেন হয়তো, তিনি অত বেশি ধারাবাহিকও ছিলেন না, কিন্তু সাবলীল যে ব্যাটিংটা করেন, তিনি যে ফ্রি ফ্লোয়িং একটা ক্রিকেটটা খেলেন, সেটাই আসলে চরমভাবে মিসিং অনেক দিন ধরে, সেটাই দেখা যাচ্ছে। এবং সেখান থেকে কীভাবে আসলে বেরিয়ে আসেন তিনি, কিংবা কোচিং স্টাফ থেকে শুরু করে বাকিরা কীভাবে তাকে হেল্প করেন। বিশ্বকাপের বছর লিটন দাসের ফর্মে ফেরাটা, ছন্দে ফেরাটা, সাবলীল ব্যাটিং করাটা আসলে খুবই জরুরি বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আর দুটো ম্যাচ বাকি আছে। পারভেজ ইমন হয়তো একটা সুযোগ ডিজার্ভ করতেন, তিনি তাকে আসলে শেষ 2 ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। সৌম্য সরকার ফিরেছেন, তার সাথে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানও ফিরেছেন। বাদ পড়েছেন স্কোয়াড থেকে পারভেজ ইমনের সাথে আফিফ হোসেন ধ্রুব এবং শরীফুল ইসলামকে এই সিরিজ, এই দুটো ম্যাচের জন্য রেস্ট দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ বলতে এই দুটো টি-20 আছে। পরের 2 ম্যাচে লিটনকে আসলে কীভাবে খেলানো হবে, লিটনকে আদৌ খেলানো হবে কিনা, কিংবা খেললেও তার পজিশনটা কী হবে, তার প্রিফার্ড ওপেনিং পজিশনেই টিম ম্যানেজমেন্ট তাকে রাখবে কিনা, সেই প্রশ্নগুলো আসছে। লিটন দাসকে অবশ্যই বিশ্বকাপে নিয়ে যাবে বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপে গিয়ে যদি এই ফর্মটাই থাকে, সেটাই আসলে হিতে বিপরীত হতে পারে লিটনের জন্য। ভক্ত সমর্থক কিংবা বাকি সবারই চাওয়া লিটন তার যে একটা বাজে ফেজ আছে সেটা থেকে বেরিয়ে আসুন, বাংলাদেশের জন্য ডেলিভার করুন। গতকাল রাতে লিটনের একটা ইন্টারভিউ দেখছিলাম ম্যাচের পর, তিনি সেখানে বলেছিলেন যে হোপফুলি তার ব্যাটটা হাসবে। আমরাও চাই তার ব্যাটটা হাসুক, ভক্ত সমর্থকরা কিংবা বাংলাদেশের ক্রিকেটও চায় লিটনের ব্যাট হাসুক। লিটনের ব্যাট হাসে বাংলাদেশ হাসবে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2টো ম্যাচে লিটন যদি সুযোগ পান, তাহলে তিনি কেমন করতে পারেন, বা সেই শেষ 3টা ম্যাচে তিনি আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি, সেটা থেকে কীভাবে কামব্যাক করতে চান। এতক্ষণ পর্যন্ত আমাদের এই এপিসোডটি যারা দেখলেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট রিলেটেড আবার কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।